লকডাউনে কর্মহীন সড়ক ও নৌপথের প্রায় ৯০ লাখ শ্রমিক। কল্যাণ ফান্ডে বছরে হাজার কোটি টাকা আদায় হলেও করোনা সংকটে পাশে নেই কোনো সংগঠন। এখন পর্যন্ত ৮৭% পোশাক শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে জানালো বিজিএমইএ। বাকিদের ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের আশ্বাস। সামাজিক দূরত্ব না মেনে পাইকারি বাজারে উপচে পড়া ভিড়, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা, বিভিন্ন স্থানে খোলা জায়গায় হাট স্থানান্তর। শেষবারের মতো বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়সীমা, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। হজ না হলে টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা। এবং করোনা মহামারী মোকাবেলায় $1 ট্রিলিয়ন ফান্ড প্রস্তুত IMF এর। অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা ট্রাম্পের। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে জোর দিলেও রাজধানীর পাইকারি বাজারে উল্টো চিত্র। অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েই দৈনন্দিন কাজ করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। এতে রাজধানীর বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। রাজধানীর কারণ বাজারের ভোর 4:30টার দৃশ্য এটি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও এ যেন ইচ্ছাকৃত সংক্রমিত হওয়ার মিলন মেলা। ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগই নিজেদের নিরাপত্তার বিষয়ে অনেকটাই উদাসীন। ক্ষতি যদি আল্লাহ তাআলা করে দেয় আমগো, যদি ক্ষতি করে তাহলে এর ভিতরেও ভাইরাস ধরবো কিনা ধরবো, তো হাজার হাজার লোক কারণ বাজারের মধ্যে। বাজার কমিটির কারো দেখা না মিললেও মনিটরিং এ থাকা একজন জানালেন সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তারা। তারা মাস্ক পরে না, তাদেরকে ডাক দিতেছি যেন আমরা মাস্ক পরার দরকার, মাস্ক পরে আসেন। মনে করেন সরকার যে অর্ডার দিচ্ছে এটা পালন করেন। সংবাদ সংগ্রহে দীর্ঘ 2 ঘন্টা বাজারে থাকলেও চোখে পড়েনি প্রশাসনের উপস্থিতি। তবে ব্যবসায়ীদের দাবি সচেতন তারা। মাল বিক্রি করতে গিয়ে জিনিসটা খুলে রাখতে আবার যেমন চলে আমার যেতে চলে আমার সবসময় ব্যবহার করি। আমরা তো সেভাবেই চলি, মাস্ক ব্যবহার করি। বাজার বিশ্লেষকরা বলছেন মনিটরিং জোরদার করা ছাড়া এই অবস্থার উন্নতি সম্ভব নয়। ট্রাকগুলো যে ঢুকতেছে বাইরে, সেখানে কোন একটা পয়েন্টে যদি ট্রাকগুলোর আস্তে আস্তে কন্ট্রোল করা যায়, তো কমিয়ে ছাড়া যায়, যে ক্রেতারা কিনতে আসবে সেখানে যদি ক্রেতাদেরকে যদি আপনি একটু কন্ট্রোল করে ছাড়তে পারেন, তাহলে ভিতরে যদি আপনার লোক সমাগমটা একটু কম থাকে, সেখানে আপনার ভিতরে একটা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর একটা গ্রুপ এনশিওর করতে পারে যে তারা আপনার ডিস্টেন্স এবং মাস্ক পরছে। টাইমটা সেটা হয়তো অ্যাকশন করা লাগতে পারে, কিন্তু অবশ্যই আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওখানে ভূমিকা পালন করবে। এরই মধ্যে 2 জন আরতদার করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় কারণ বাজারের একাংশ লকডাউন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যেখানে লোক সমাগম সেখানেই সংক্রমণের সংখ্যা বেশি। আর রাজধানীর কারণ বাজারে প্রতিদিন প্রায় লাখো মানুষের সমাগম ঘটে। আর এখানে 70% মানুষেরই নেই সচেতনতা, আর প্রশাসনের নেই কোনো ভূমিকা। সেক্ষেত্রে এই বাজার থেকেই বলা চলে যে হাজার হাজার মানুষের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। রাজধানীর কারণ বাজার থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব কার্যকর করতে কাজ করছে সেনাবাহিনী। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় বাজার চকবাজারকে প্যারেড ময়দানে স্থানান্তর করেছে প্রশাসন। এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুর এলাকায় আছেন রিপোর্টার ওমর ফারুক এবং চট্টগ্রামে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতেই যাব ওমরের কাছে। ওমর, আমরা এই মুহূর্তে আছি পুরানো ঢাকা সূত্রাপুর বাজারে এবং এই বাজারটি পুরান ঢাকার অন্যতম একটি বড় বাজার। এই বাজারটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে একমুখী করা হয়েছে এবং সেই একমুখী তৎপরতা যেন কার্যকর হয় সেটির জন্য তারা এখানে অনেক সময় ধরেই তারা এখানে দায়িত্ব পালন করছেন। তবে আমরা এখানে যেটি দেখেছি যে একমুখী করার পরেও এখানে আসলে সাধারণ যারা ক্রেতা বিক্রেতা আছেন এই একমুখী বাজারটিকে মানানোর ক্ষেত্রে সেনাবাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়েছে। এর আগে আমরা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিলাম, সেখানে আমরা যেটি দেখেছি সেখানেও আইডিসিআর এর পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে
হয়েছিল যে ঘর থেকে প্রয়োজন ছাড়া বের না হওয়া, এক এলাকা থেকে আরেক এলাকায় না যাওয়া, এবং ঘর থেকে যদি বের হতেই হয় তাহলে মাস্ক পরা, সেটি আমরা অনেকেই মানছেন না, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিগত দিনের সময়ে এখন তারা আরও বেশি কঠোরভাবে এটি বাস্তবায়ন করবেন, এবং আমরা সেটি দেখেছিও। প্রতীকী শাস্তি হিসেবে বেশ কয়েকজনকে সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এই যে এখানে যে টহলটি চলছে, সেই টহল টিমের অধিনায়ক ক্যাপ্টেন আঞ্জুম, আমরা এখন তার সাথে কথা বলবো। ক্যাপ্টেন আঞ্জুম, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই এলাকায় আসলে সামাজিক দূরত্ব বাস্তবায়নের ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেটা কতগুলো আসলে মানছেন সাধারণ মানুষ? সাধারণ মানুষ আসলে আমরা যতক্ষণ থাকছি ততক্ষণ তারা ভালোভাবে মেনটেন করছে। তা আমরা যখন চলে যাচ্ছি সেভাবে ওনাদেরকে বলে যাচ্ছি যে আসলে মানে এটা আপনাদের জন্যই দরকার, বুঝে যাচ্ছি যতটুকু সম্ভব তারা আসলে চেষ্টা করছে। মানে মূলত এখন কিন্তু বাংলাদেশের মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে যথেষ্ট আতঙ্কিত, কিন্তু তারপরেও নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু কাঁচা বাজারে আশাই লাগছে। সেক্ষেত্রে কাঁচা বাজারের সামাজিক দূরত্বটা মেনটেন করার জন্য আমরা যেটা করছি, হয় একমুখী চলাচল প্রবেশ করানোর মাধ্যমে করছি, অথবা এই কাঁচা বাজারগুলোকে ফাঁকা কোনো জায়গায় বা ফাঁকা কোনো মাঠে স্থানান্তরিত করছি। সেভাবেই আমরা মানে মোটামুটি দেখছি যে ভিড় কমে যাচ্ছে। আপনি দেখেন যে আপাতত একমুখী চলাচলের কারণেই ভিড় মোটামুটি কমে গিয়েছে বাজারের। ক্যাপ্টেন আঞ্জুম, আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ যদি একটু উদ্যোগ নেওয়া হয় এবং সেটি যদি সাধারণ মানুষ মানেন তাহলে কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজ ঝুঁকি ছাড়াই করা যায়, এবং সেটির উদাহরণ এই সূত্রাপুর বাজার। চট্টগ্রামে আছেন আমাদের রিপোর্টার কমল দে, আমরা তার কাছে চলে যাচ্ছি, সেখানকার পরিস্থিতি জানবো। ধন্যবাদ ওমর। বন্দরনগরী চট্টগ্রামের সামাজিক দূরত্বের মিছিলে সবচেয়ে বড় ধরনের কাজটি করে দেখালো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিশেষ করে দ্বিতীয় বৃহত্তম যে কাঁচা বাজার ছিল চকবাজার, সেই চকবাজারটিকে তারা প্যারেড ময়দানে নিয়ে আসছে, এবং সেখানে কিছু সিস্টেমও তারা চালু করেছে। সেই চালুটি হলো তারা এখানে একমুখী চলাচল করতে হবে। এখানে প্রায় 1000-এর বেশি কাঁচা সবজি ব্যবসায়ী রয়েছে। সেই ব্যবসায়ীদেরকে তারা গত দুদিন চেষ্টার পর আজ সকাল থেকে তারা প্যারেড ময়দানে নিয়ে আসছে। এই কাজটি যিনি মূল ভূমিকা পালন করেছেন তিনি হলেন সিএমপির দক্ষিণ জোনের কমিশনার এস এম মেহেদী হাসান। আমরা কথা বলবো, আসলে আপনারা কিভাবে সফল করলেন, এত বড় বাজারকে একটি মাঠে নিয়ে আসলেন? আসলে আমাদের আরো 3-4 দিন আগেই আমাদের পুলিশ কমিশনার স্যার আমাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি একটা মডেল হিসেবে একটু দেখাতে পারো কিনা দেখো। তো আমরা গত 2 দিন ধরে বাজার কমিটির সঙ্গে বসে তাদের সহায়তায় তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে আমরা গতকাল সারাদিন এবং সারা রাত ধরে এই কাজগুলো শেষ করেছি। বাজারের দোকানিরা প্রায় 350 দোকানিরা নিজেদের শেড তৈরি করেছে নিজেদের খরচে। তো পুলিশ এটি মনিটর করছে। তো সেই ক্ষেত্রে এটা সাকসেসফুল হলে আমি ধারণা করছি বা আমি আশা করছি সিএমপি এরিয়াতে অন্য যে বাজারগুলো আছে তার আশেপাশে যে মাঠগুলো আছে সেই মাঠগুলো আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা স্থানান্তর করে ফেলবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দক্ষিণ জেলার উপকমিশনার এস এম মেহেদী হাসানের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছেন, এখানকার প্রায় 350 কাঁচা সবজি ব্যবসায়ীকে এখানে একসাথে নিয়ে আসা হয়েছে, এবং যারা ক্রেতা আসছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে তারা যেন সামাজিক দূরত্ব মেনে এখান থেকে পণ্য কিনতে হবে এবং একমুখী চলাচল, অর্থাৎ প্যারেড ময়দানের যে একটা অংশ রয়েছে সে অংশ দিয়ে তাদেরকে ঢুকতে হবে এবং অপর অংশ দিয়ে তাদেরকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ এখানে কোনো রকম সামাজিক দূরত্ব মেনে তাদেরকে এখানে বাজার করতে বাধ্য করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং বলা হচ্ছে যদি এই প্যারেড ময়দানের বাজার তারা সফল হতে পারে তাহলে তারা চট্টগ্রামে যে আরো বড় বড় যেসব বাজার রয়েছে, চকবাজার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বাজার, সবচেয়ে বড় বাজারটি হলো রেজদিন বাজার, যেটিকে আসলে আগেই সরানো উচিত ছিল, কারণ ওইখানে হাজার হাজার লোক প্রতিদিন সকাল থেকে রাত অব্দি বাজার করতে আসে এবং সামাজিক দূরত্ব তারা মানে না। এখন চকবাজার দ্বিতীয় বৃহত্তম বাজার, যে বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই প্যারেড ময়দানে, এবং বাধ্য করা হচ্ছে জনসাধারণকে সামাজিক দূরত্ব মেনে বাজার করতে হবে এবং বিক্রেতাদেরকে বাধ্য করা হচ্ছে সামাজিক দূরত্ব মেনে তাদেরকে পণ্য বিক্রি করতে হবে, এবং যারা পণ্য কিনতে ঢুকবেন তারা একদিক দিয়ে ঢুকবেন, অপর দিকে বের হবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সামাজিক দূরত্ব নিশ্চিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চকবাজারকে যে প্যারেড ময়দানে নিয়ে আসছে এবং আজকে সকাল থেকে তার সর্বশেষ। করোনা ভাইরাসের সামাজিক দূরত্ব নিশ্চিত খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে কমল দে এবং রাজধানী পুরান ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকায় বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে সড়ক ও নৌ পরিবহনের প্রায় 90 লাখ শ্রমিক। বছরে এ খাতে কল্যাণ ফান্ডে 1000 কোটি টাকা চাঁদা আদায় হলেও মহামারীর এমন সংকটে মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে পাশে না পাওয়ার অভিযোগ শ্রমিকদের। মার্জিয়া মামুর রিপোর্টে বিস্তারিত।
দুঃসময় আমাদের কোনো কোনো সাহায্য পাচ্ছি না, সবাইকে আশ্বাস দিতেছে কিন্তু বাস্তবে এই কষ্ট পরিবহন শ্রমিক রফিকের নিজের আর পরিবারের খাবার জোগাড় করতে না পারার অসহায়ত্বের। মালিক মহাজনরা টাকা দিতে চায় না, খোরাকি দেয় না, বলতেছে তোমরা যেমনি পারানো চলো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গেল মাসে ২৬ তারিখ থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকায় বন্ধ হয়ে আছে সড়ক পথের ৭০ ও নৌপথের ২০ লাখ শ্রমিকের রুটি রুজি। হাজারের উপর শ্রমিক আছে, ঠিক আছে, এখানে বসে রয়েছি, আমাদের পরিবারগুলোও খুব অসহায়। টাকা ক্যাশ ছিল, টাকা চাউল ডাল সব শেষ করছে। কিভাবে জীবন যাপন করতেছে এই করোনার আগে মনে হয় আমরা না খেয়েই মরে যাব। কিন্তু এমন দুর্দিনে মালিক সমিতি কিংবা শ্রমিক সংগঠন কাউকেই পাশে না পাওয়ার অভিযোগ বেকার শ্রমিকদের, এমনকি শ্রমিক কল্যাণের নামে দেয়া চাঁদার অর্থ না পাওয়ার ক্ষোভ। ফান্ডের থেকে আমরা কোনো টাকা পয়সাও পাই না, কোনো সাহায্যও পাই না। ডেলি মোবাইল নাম্বার লই দা আইটা চাইতে শেষ অনেকালি আইতে আছে। কল্যাণ ফান্ডের অর্থ নিয়ে কোথাও কোথাও অনিয়ম হওয়ার কথা স্বীকার করেন শাহজাহান খান। কোনো কোনো জায়গায় এই ব্যত্যয় ঘটেছে, কিন্তু অধিকাংশ জায়গায় এই কল্যাণ তহবিলের টাকা, এই কল্যাণ তহবিলের টাকাটা কিন্তু সবই থাকে না, কারণ যারা যে সমস্ত ছেলে মেয়ের পড়াশোনা, বিয়ে শাদী ইত্যাদি সময় কিন্তু আমাদের এই কল্যাণ তহবিল থেকে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ টাকা দিয়ে থাকে। এদিকে নৌ শ্রমিকদের খাবার সরবরাহ ও আর্থিক সহায়তা দিতে লঞ্চ মালিকদের নিয়ে একটি সভা করার কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমরা শ্রমিকদের কিন্তু 10 দিনের জন্য যে তাদের প্রাণ সাহায্য সেটা দিচ্ছি, মালিকরা তাদের বিশেষ যাত্রীবাহী যেসব লঞ্চ আছে তাদের শ্রমিকদের তারা সেই ধরনের ব্যবস্থাটা নিবে। করোনায় লকডাউনের কারণে মোট পরিবহন ব্যবস্থার মাত্র 2 থেকে 3% কাজ করছে। নজিরবিহীন এই পরিবহন সংকটে প্রতিদিন 500 কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এখন পর্যন্ত 87% পোশাক শ্রমিককে তাদের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বাকিদের বেতন আগামী 20 থেকে 25 এপ্রিলের মধ্যে পরিশোধের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি ডক্টর রুবানা হক। বৃহস্পতিবার বিজিএমইএ জানায় তাদের সদস্যভুক্ত 2274টি কারখানার মধ্যে বেতন দেওয়া হয়েছে 1665তে। আর এইসব কারখানার আওতায় কর্মরত 24,72,417 জন শ্রমিকের মধ্যে মার্চ মাসের বেতন পেয়েছেন 21,59,100 জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে আরও 216টি কারখানায় বেতন দেওয়ার কার্যক্রম চলছে বলে জানায় সংগঠনটি। 16 এপ্রিলের মধ্যে সব পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধে সরকারের কড়া নির্দেশনা রয়েছে। গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় লকডাউনের মধ্যে শিল্পের পক্ষে নির্বিঘ্নে মজুরি পরিশোধ করা ভীষণ দুরূহ হয়ে পড়ে। এত বাধা সত্ত্বেও বিজিএমইএ 87% শ্রমিকের মজুরি দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমরা নিশ্চয়ই যে বাকি 13 ভাগ যারা বাকি আছেন এদেরকেও আমরা আগামী 20 এপ্রিল থেকে 22 এপ্রিল চেষ্টা করব 25 এপ্রিল পর্যন্ত না যেতে, এর মধ্যেই যাতে আমরা সমস্ত কারখানাগুলো বেতন দিতে পারেন এই ব্যবস্থা করার চেষ্টা করছি। এবার অন্য প্রসঙ্গ, সমসাময়িক পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দোষারোপের মধ্যে নিজেরাই আছেন, অন্যকে বলছেন, এবং বিএনপি কি করছে না করছে সেটাই তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এটার একটা উত্তর আপনাদের জাতির সামনে দেওয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন বলেই আমরা এই আজকে এটা একটা আমাদের যে ব্রিফিং তার মধ্যে একটা অংশ থাকবে। আরেকটি অংশ হচ্ছে যে গত 5 তারিখে পরবর্তীকালে 14 এপ্রিলে প্রধানমন্ত্রী যে একটা নতুন করে আবার প্যাকেজের এক্সটেনশন করলেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে বিশ্লেষণ সেই সম্পর্কে আপনাদেরকে আমাদের বক্তব্যটা তুলে ধরা, এই দুটোই প্রধান বিষয়। তো আমি শুরুতেই আজকে এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে এই যুদ্ধে, এই সংগ্রামে যে ডাক্তার মঈনুদ্দিন সাহেব একটা জিনিস, একটা বিষয় যে কথা আমি বারবার করে বলছি, এটা অত্যন্ত সত্যকে উদ্ঘাটিত করেছে যে আমাদের বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর যে একজন চিকিৎসকেরও সুরক্ষা আমরা দিতে পারিনি। ইতিমধ্যে আরও খবর এসছে যে আরও কয়েকজন চিকিৎসক, আপনার সেবিকা, নার্স এবং আপনার টেকনিশিয়ানস, তারাও এই করোনা রোগে আক্রান্ত হয়ে গেছেন ইতিমধ্যে। অনেকে আইসোলেশনে আছেন। আমার নিজের জানা মতে আমার ছোট মেয়ের বাড়ির সামনে অপোজিটে সেই ফ্ল্যাটে পিজিতে কাজ করেন একজন টেকনিশিয়ান, তিনি
সন্দেহজনকভাবে আইসোলেশনে তাকে রাখতে হয়েছে এবং সেই পুরো এলাকাটা আপনারা এখন ব্লক করে দিয়েছে, শাটডাউন করেছে। এরকম বেশ কিছু ঘটনা আপনার ঘটছে যেটা আমরা অনেকেই জানতে পারছি না। সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে একটি মাত্র প্রতিষ্ঠান যাদেরকে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা এই করোনা বিষয়ক সমস্ত কিছুই তারাই দেখাশোনা করবেন, তারাই বলবেন এবং তথ্য তাদের কাছ থেকেই পাওয়া যাবে, অন্য কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাবে না। এমনকি যদি কেউ অন্য কোনো তথ্য দেয় তার বিপদ আছে। বিপদ হচ্ছে যে যেটাকে গুজব বলে বা বিভিন্ন রকম কথা বলে তাকে কিন্তু তখন আইনের আওতায় ফেলে আপনার বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু আপনার অবশ্যই আপনার বিশেষ করে আপনার সংবাদ মাধ্যমে যারা কাজ করছেন তাদেরকে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনার করোনা ভাইরাস তো এখন একটা ভয়াবহ অদৃশ্য দানবের মতো আপনার গোটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে, ইতিমধ্যে দিয়েছে তছনছ করে। আপনাদের গতকাল পর্যন্ত সংক্রমিত হয়েছেন 21,29,355, 1,42,707। আর বাংলাদেশে বলা হয়েছে যে আপনার এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে 1572, গতকাল পর্যন্ত সংক্রমিত হয়েছে 360 জনের। কিন্তু টেলিফোনে যে কল যাচ্ছে সে কল কিন্তু লক্ষাধিক কল তারা রিসিভ করছেন, কিন্তু কিটসের অভাবে বিভিন্ন পরীক্ষার যে সুযোগ সুবিধার অভাবে এই পরীক্ষাগুলো করা সম্ভব হচ্ছে না। যে কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি যে মূল সমস্যা হচ্ছে কিন্তু পরীক্ষা 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 এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, যদিও আজকাল বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে অনেকগুলো হাসপাতাল করা হয়েছে, আবার যুক্ত করা হয়েছে, সেগুলো পরীক্ষা হবে, কিন্তু যেটা ছড়িয়ে গেছে ইতিমধ্যে ঢাকা থেকে যে বেরিয়ে গেলেন সবাই, আপনার বিদেশ থেকে এসে কোয়ারেন্টাইন থেকে বের হয়ে গেলেন, তারা ছড়িয়ে পড়েছেন, যার ফলে আজকে সারা বাংলাদেশকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গতকাল ঝুঁকিপূর্ণ দেশ, সমগ্র দেশকে ঝুঁকিপূর্ণ দেশ ঘোষণা করতে হয়েছে। এই বিষয়গুলো আমরা বহু আগে থেকে বলে আসছি। আপনারা জানেন যে চীনের করোনা ভাইরাস যে আবির্ভাবের সঙ্গে সঙ্গেই পরেই আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমরা লিফলেট দিয়েছি, আমরা মাস্ক বিতরণ করেছি এবং সেটা জনগণের মধ্যে বিতরণ করেছি। এগুলো আপনারাই এই সমস্ত সংবাদ এবং আপনার এই সমস্ত খবরগুলো আপনারা প্রচার করেছেন। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের তথ্যমন্ত্রী সাহেব সেগুলো দেখতে পান না। তিনি বারবার বলে যাচ্ছেন এবং আওয়ামী লীগের লোকেরাও বলছে যে আমরা কিছু না কাজ করেই শুধু কথাই বলছি, এটা একেবারেই সত্য নয়। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে সারা দেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি 24 মার্চ অর্থাৎ যেদিন ম্যাডাম বেরোলেন তার আগের দিনই তিনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি তার সমস্ত বক্তব্য দেওয়ার পর শেষে তিনি দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছিলেন যে নিজেকে নিরাপদ রেখে দুস্থ এবং এখন যারা আপনার দুর্দশাগ্রস্ত মানুষ আছেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং তারই ধারাবাহিকতায় আপনার মনে আছে নিশ্চয়ই যে ম্যাডাম যেদিন বেরোলেন তিনি বাসায় আসার পরেও আমি বলেছিলাম যে ম্যাডামও বলেছেন যে এখন দলের নেতাকর্মীদেরকে নিজেকে নিরাপদ রেখে বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের দল, আমাদের সহযোগী সংগঠন তারা কাজ করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটা প্রেস রিলিজ গতকাল না পরশু দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, কোন কোন জেলায় কোন কোন উপজেলায় কারা কি কাজ করছেন সেগুলোকে বিশদ বর্ণনা গেছে। সেটাও কিন্তু আপনার পুরো হতে পারেনি, কারণ এটা ইনফরমেশনগুলো কালেক্ট করা খুব কঠিন। আমি জানি যে সারা দেশে প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের দল, অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তারপর আপনার সহযোগী সংগঠন, আমাদের ছাত্রদল এবং ড্যাব, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, তারা প্রচুর কাজ করছেন এবং কতগুলো ভিজিবল
আপনারা দেখেছেন, আপনারা যে বেসিন লাগানো বস্তি এলাকাগুলোতে, স্প্রে করা সমস্ত আপনার বস্তি এলাকাগুলোতে, এবং আপনার তারা নতুন করে হটলাইন তৈরি করেছেন, যে হটলাইনে আপনি চিকিৎসা নিতে পারবেন তাদের কাছ থেকে। এই কাজগুলো তারা করেছেন জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে। এভাবে সমগ্র দেশেই আপনারা দেখেছেন যে সিলেটে প্রায় 70,000 পরিবারকে আপনার খাদ্য বিতরণ করা হয়েছে। খুলনাতে সমস্ত মহানগরে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। কুমিল্লার প্রতিটি ওয়ার্ডে, মহানগরের কথা বলছি, ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। একইভাবে রাজশাহীতে, বরিশালও তাই হচ্ছে। এবং প্রত্যেকটি জেলায়, উপজেলাতেই আমাদের যারা প্রার্থী ছিলেন সংসদ নির্বাচনে বা আগে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা নিজেরাই তাদের নিজস্ব উদ্যোগে তারা তাদের এলাকাগুলোতে এই দুস্থ মানুষের মাঝে তারা ত্রাণ বিতরণ করছেন। সুতরাং যখন তারা এই কথা বলেন, এই কথাগুলো আমার ধারণা যে কমপক্ষে 5 লক্ষ পরিবারের কাছে আমাদের সাহায্য ইতিমধ্যে সারা দেশে পৌঁছেছে, এবং এটা অনগোয়িং প্রসেস, কন্টিনিউ করছে এবং এটা কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা তো একেবারে বিরোধী দল। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের যারা ব্যবসা বাণিজ্য করতেন, সেই উপজেলা থেকে শুরু করে একেবারে আপনার উপরে পর্যন্ত, তাদের সকলের ব্যবসা বাণিজ্য কিন্তু নেই বললেই চলে। তাদেরকে ব্যাংক ঋণ দেওয়া হয় না, তাদেরকে বিভিন্ন রকম সমস্যা তৈরি করা হয়। যারা দোকান করেন তাদের দোকান নিয়ে নেওয়া হয়েছে, এগুলো হয়েছে। এর মধ্যেও কিন্তু এর মধ্যে আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। সুতরাং তারা এই কথাগুলো বলে শুধুমাত্র তাদের যে ভয়ঙ্কর ভুলগুলো হচ্ছে, মারাত্মক ভুলগুলো হচ্ছে, সেগুলো থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই ধরনের কথাগুলো বলছেন এবং বিএনপিকে এভাবে করার চেষ্টা করছেন। আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলছি যে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি, জনগণের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার আমি আসি আমাদের যে সরকার যে গত অর্থাৎ 1 বছরের আগের দিন বিকেলবেলা খুব সুন্দর একটা আপনার দৃষ্টিনন্দন পরিবেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আপনার ভাষণ দিয়েছেন। আমি সেটা বিষয়ে, ওই ভাষণের প্যাকেজ বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে এখন কিছু কথা বলবো। একটু বড় আছেন, কপি দিয়ে দিয়েছি আপনাদের কাছে, তো আমি সেই জন্য আপনার সব জায়গাগুলো না পড়ে কিছু কিছু আপনার স্কিপ করে যাব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিগত 4 এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে করোনাজনিত প্রভাব মোকাবেলায় 87,000 কোটি টাকা ইকোনমিক প্যাকেজ, জিডিপির 3% ঘোষণা করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রস্তাবিত প্যাকেজের ভেতরে না গিয়েই খুব কটু ভাষায় আমাকে, বিশেষ করে বিএনপিকে ব্যক্তিগত আক্রমণ করেন। প্যাকেজটিকে কল্পনা বিলাস বলে প্রত্যাখ্যান করেন। অথচ পরের দিনই প্রধানমন্ত্রীর 72,500 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং 1 বৈশাখ, ঠিক নয়, আগের বিকেলবেলা 1427 উপলক্ষে প্রদত্ত ভাষণে সর্বমোট 95,619 কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা প্রমাণ করে যে বিএনপি ঘোষিত প্যাকেজটি ছিল বাস্তব ভিত্তিক একটি সুচিন্তিত ও সময়োপযোগী প্রস্তাবনা। দুর্ভাগ্য আমাদের যে একটা বিরোধী দলের কাছ থেকে একটা প্রস্তাব এসছে, যে প্রস্তাবটার উপর ভিত্তি করে আমরা বলি না যে এটাই আপনার চূড়ান্ত, এটাই হওয়া, সব কিছু ঠিক আছে, কিন্তু এটাকে ভিত্তি করেই কিন্তু আপনার ডিবেট হতে পারতো, আলোচনা হতে পারতো, এবং এটাকে একটা সুপ্রস্তাব নিয়ে কথা বলতে পারতেন তারা, যে না এটা একটা ভালো প্রস্তাব এসছে, আমরা এটার উপর আলোচনা করতে পারি। সেটা তো করেননি, তো ওইভাবে বলেছেন, তারপরে দিনই তারা আবার একটা দিয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রধানমন্ত্রীর ঘোষিত 95,619 কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজটি কলেবরে বড় হলেও এটি মূলত একটি শুভঙ্করের ফাঁকি। আমি সেটা আপনাদেরকে কাগজ দিয়েছি। প্যাকেজটি পর্যালোচনা করলে দেখা যায় যে প্রণোদনা বলা হলেও মূলত অধিকাংশই ব্যাংক নির্ভর ঋণ প্যাকেজ, যা বিভিন্ন সেক্টরে ব্যবসায়ী মহলকে দেওয়া হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। এতে সরকারের প্রণোদনা নিতান্তই অপ্রতুল। যেমন গার্মেন্টস মালিকদের জন্য 5,000 কোটি ঋণ, শিল্প ও সার্ভিস সেক্টরের মালিকদের জন্য 30,000 কোটি ঋণ, ক্ষুদ্র মাঝারি শিল্পের মালিকদের জন্য 20,000 কোটি ঋণ, কৃষিখাতে 5,000 কোটি ঋণ, ইডিএফ সম্প্রসারণ 12,750 কোটি টাকার ঋণ, প্রি শিপমেন্ট ক্রেডিট ফিন্যান্স স্কিমে 5,000 কোটি ঋণ সহ
সর্বমোট ৭৭,৭৫০ কোটি টাকা ঋণ প্যাকেজ ঘোষণা করা হলেও এর মধ্যে সরকার সুদের ভর্তুকি বাবদ দেবে ৩,০০০ কোটি টাকা মাত্র। হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রমের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। করোনার কারণে আপাতত হজের অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হলেও নিবন্ধন চলছে। বৃহস্পতিবার চতুর্থ ও শেষবারের মতো সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। এ পর্যন্ত প্রায় ৫৫,০০০ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধনে আগ্রহী হলেও সব ব্যাংকের শাখা খোলা না থাকায় অনেক নিবন্ধনের জন্য টাকা জমা দিতে না পারায় শেষবারের মতো সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে হজের সার্বিক প্রক্রিয়া শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এক্ষেত্রে হজ না হলেও টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। ৩০ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এর মধ্যে যদি যারা টাকা জমা দিবে এবং প্রকৃত হজ যদি হজের সময় হয়, আমরা তাদের সব কাজ সম্পন্ন করতে সমর্থ হব বলেই সময় বর্ধিত করছি এবং টাকা জমা নিচ্ছি। সৌদি আরব যদি করোনা মুক্ত হয়, আমরাও যদি করোনা মুক্ত হই এবং হজে যাওয়ার মতো যদি ঘোষণা আমরা প্রাপ্ত হই, ইনশাআল্লাহ আমাদের সকল হাজিদেরকে আমরা হজে নিয়ে যেতে পারবো। করোনার কারণে বিভিন্ন জেলা লকডাউন থাকায় এপ্রিলের শেষ নাগাদ খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি। এই প্রেক্ষাপটে দরিদ্র মানুষের জন্য ৫,৬০০ কোটি টাকার খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিআইডিজির সঙ্গে যৌথভাবে পরিচালিত সমীক্ষা প্রতিবেদনের ফলাফল তুলে ধরে অনলাইনে ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান বলেন, করোনার কারণে শহরে দারিদ্র্যের ৭১% ও গ্রামের ৫৫% মানুষ অর্থনৈতিকভাবে কর্মহীন হয়ে পড়েছে। আবারও OMS কর্মসূচি চালুর পরামর্শ দেন তিনি। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA এর সদস্যদের সহায়তা দিয়েছে পারটেক্স গ্রুপ। গতকাল TCA কার্যালয়ে পারটেক্স গ্রুপের হেড অব পাবলিক রিলেশনস রাশিদ চৌধুরী খাদ্য সামগ্রী হস্তান্তর করে। এ সময় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান MA হাশেম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ১২,০০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়। TCA সভাপতি শেখ মাহবুব আলম, সাবেক সভাপতি হারুনুর রশিদ সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লকডাউনে কর্মহীন সড়ক ও নৌপথের প্রায় ৯০ লাখ শ্রমিক। কল্যাণ ফান্ডে বছরে ১,০০০ কোটি টাকা আদায় হলেও করোনা সংকটে পাশে নেই কোনো সংগঠন। এখন পর্যন্ত ৮৭ ভাগ পোশাক শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে জানিয়েছে বিজিএমইএ। বাকিদের ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের আশ্বাস। সামাজিক দূরত্ব না মেনে পাইকারি বাজারে উপচে পড়া ভিড়, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। বিভিন্ন স্থানে খোলা জায়গায় হাট স্থানান্তর। শেষবারের মতো বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়সীমা। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। হজ না হলে টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা। এবং করোনা মহামারী মোকাবিলায় $1 ট্রিলিয়ন ফান্ড প্রস্তুত IMF এর। অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।